আসসালামু আলাইকুম। আজকে লঞ্চিং লাইভে সবাইকে স্বাগতম। সো আজকে আমরা মেডিকেল সেকেন্ড টাইম প্রোগ্রামটা লঞ্চ করতেছি। আমাদের সাথে টিচার প্যানেলের একাংশ আছে, সবাই আসতে পারেনি আসলে। আর আমাদের যে মেইন ইনস্ট্রাক্টর রাশেদ ভাইয়া, উনি তো অলরেডি দিনাজপুরে, উনি হয়তো বা লাইভে জয়েন না করলো। আমরা ট্রাই করব আজকে ওনার পক্ষ থেকে যে গাইডলাইনগুলো উনি দেওয়ার, উনি কিছু গাইডলাইন দিব। আমাদের কোর্সে কে কে থাকবে, কি কি পড়াবো, আমরা কিভাবে আমরা কোর্সটা আগাইতে চাই, সবকিছু আমরা আজকে লাইভে কভার করার চেষ্টা করব আর কি। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। লাইভে অলরেডি অনেকজন চলে আসছো। কোর্সে যারা এনরোল করতে চাও, কোর্সের এনরোল লিংক লাইভে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমরা যদি শুরুতে পরিচয় পর্ব করে দিই, তুমি তোমার নিজের পরিচয় থেকে ডিরেক্ট শুরু করো। আমি আহানা আহমেদ তামিম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার। আমি মাহি ফয়সাল বর্ণ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার। আর ভাইকে তো তোমরা অবশ্যই চিনে থাকার কথা। আমি হচ্ছে একেএম সামিউল হক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আচ্ছা, সো আমাদের রাফি ভাইয়া মনে হয় রাস্তায় আছে। রাফি ভাইয়া হয়তো হঠাৎ করে জয়েন করবে, ডিএমসি রাফি ভাইয়া। বাট আমরা ইনিশিয়ালি আমরা চারজনই আর কি চালাই যাই। তো আমরা একটু মেডিকেল সেকেন্ড টাইম প্রোগ্রামটা এই বছর একটু লেট করে চালু করলাম। কেন লেট করে চালু করছি? এটার মেইন রিজন ছিল যে নরমালি সেকেন্ড টাইমারদের মধ্যে একটা তাড়াহুড়া করার মেন্টালিটি থাকে আর কি। তো আমরা চাই না সেই তাড়াহুড়াটা হোক, আগে পুরাটা শেষ হোক, একটু সেটেল হও মেন্টালি, পড়াশোনার দিক থেকে একটু সেটেল হোক, দেন যে আমরা কোর্সটা লঞ্চ করি। সো কোর্সটা আজকে লঞ্চ হচ্ছে, ক্লাসও খুব জলদি শুরু হয়ে যাবে। তো কোর্সে এবার আমরা একটু ডিফারেন্ট প্ল্যান ওয়েতে আগাইছি আর কি। অন্যান্য বারে কোর্সে আমরা যেভাবে আগাই, এবার আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আগাইছি। আমাদের ইনস্ট্রাক্টররাই এগুলা কিছু বলবে। তো আমরা শুরু থেকে আগে একটু গাইডলাইন ভিত্তিক গাইডলাইন ভাবে যাই। আমরা প্রথমে চলে যাব সামিউলের কাছে। সামিউল, তুমি একটু বলো যে সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে তোমার কি কি গাইডলাইন দেওয়া তুমি মনে হয় যে বলা উচিত। আচ্ছা, তো প্রথমে শুরু করি যে সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট তুমি কেন দিচ্ছ অ্যাকচুয়ালি। সো তুমি যদি ফার্স্ট টাইমে অ্যাডমিশন টেস্টে তুমি টিকতে পারো না, তাই না? সো এই যে তোমার ব্যর্থতা, এই কারণেই কিন্তু তোমার সেকেন্ড টাইম অ্যাডমিশনটা তোমার দেওয়া লাগতেছে। তো এখন তোমার অবশ্যই তুমি ফার্স্ট টাইমে যে চান্স পাও নাই, এটার জন্য তোমার অবশ্যই কিছু ভুল দায়ী, ঠিক আছে না? সো হয়তো তোমার ভাগ্যের কারণে হইতে পারে। ভাগ্যর অংশটা যদি আমি বাদ দিই, তাহলে হচ্ছে কি তোমার মেজর কিছু মিস্টেকস ছিল। সো তোমার সেই মিস্টেকস গুলো থেকে কিন্তু আমার শিক্ষা গ্রহণ করতে হবে। সো মিস্টেক তোমার হইতে পারে প্রিপারেশনের কোনো ফল্ট হতে পারে, অথবা এক্সাম হলে গিয়ে তুমি ঘাবড়ায় গেছো, এক্সাম হলে স্ট্র্যাটেজি প্রপারলি তুমি ম্যানেজ করো না, টাইম ম্যানেজমেন্টে ভুল ছিল, তুমি হচ্ছে যে বৃত্তপড়ায় সঠিক জায়গায় করো না, অনেক ভুল করে আসছো নার্ভাসে। সো অর্থাৎ তোমার প্রিপারেশনে বলো কিংবা তোমার এক্সাম স্ট্র্যাটেজি বলো, অনেক ধরনের ফল্ট ছিল। সো তোমাদের কাজ হবে যে যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট নিবা, সবার আগে তোমার ফল্টগুলা, ঠিক আছে, লিস্ট আউট করবা। তোমার ফল্ট সব লিস্ট আউট করার পরে এই ফল্টগুলো কিভাবে তুমি অতিক্রম করতে পারো, সেগুলো নিয়ে হচ্ছে তোমার মানে ডিল করতে হবে। সো এইটাই হবে তোমার সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন অ্যাডমিশনের সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে তোমার যে কোনো ক্লাস, যে কোনো গাইডলাইন সব কিছুর থেকে ইম্পর্টেন্ট তোমার সেলফ অ্যানালাইসিস এবং সেলফ কারেকশন, এই জিনিসটা। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হলো বর্ণর কাছে। বর্ণ, তুমি সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে কিছু বলবা না? অবশ্যই সেকেন্ড টাইমারদের জন্য আমার মূলত যে কথাটা থাকবে সেটা হলো আমরা জিকে ইংলিশকে অনেক বেশি প্রেফারেন্স দেব। যেমন আমরা জানি মেডিকেল অ্যাডমিশন টেস্টে জিকে এবং ইংলিশ থেকে মোট কোশ্চেন আসে 25%, বাকি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে আসে 75%, ইংলিশ থেকে আসে 15 এবং জিকে থেকে আসে 10। এই 15 এবং 10 এর মাঝে ইংলিশ থেকে আমরা যেমন দেখি যে ভোকাবুলারি থেকে আর আমাদের যে গ্রামার আছে, এগুলার অনেক বেসিক থেকে অনেকগুলো কোশ্চেন আসে। আমরা যারা ফার্স্ট টাইমার থাকি তারা বেশিরভাগ সময় দেখা যায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে এই জিকে বা ইংলিশে টাইম দেওয়ার মতো আমাদের তেমন একটা সময় পায় না, সুযোগও পায় না। এজন্য আমরা সেকেন্ড টাইমার হিসেবে কি করতে পারি, যে এখন তো আমাদের ফার্স্ট টাইমারদের এইচএসসি এক্সামই হয়নি, তুমি আরো অনেকটা সময় পাচ্ছ, এই সময়টা কাজে লাগাতে পারো জিকে এবং ইংলিশের পিছনে। ফার্স্ট অফ অল তুমি জিকের ক্ষেত্রে দেখতে পারো, জিকেতে ইদানিং কালে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, এগুলা থেকে মূলত কোশ্চেন আসে। খুব বেশি সিলেবাস এমন না, তবে ফার্স্ট টাইমারও অনেকে সময় দিতে না পারা এবং ভয়ের কারণে এটাতে বেশি ভালো করতে পারে না। সেকেন্ড টাইমার হিসেবে আমরা যদি এখন থেকেই এই মুক্তিযোদ্ধা রিলেটেড বা বাংলাদেশ রিলেটেড পড়ালেখা করতে থাকি, তাহলে আমরা ফার্স্ট টাইমারদের থেকে অনেক বেশি আগে থাকবো। সেকেন্ড টাইমাররা আমরা কিন্তু আগে থেকেই 5 মার্ক পিছনে থাকি। এই 5 মার্ক আমরা যদি কোপ আপ করতে চাই, তাহলে আমাদেরকে এই জিকে এবং ইংলিশকে কাজে লাগাতে হবে। আর ইংলিশের ক্ষেত্রে আমরা বলতে পারি, ইংলিশে আমরা যদি এখন থেকে ভোকাবুলারি পড়তে থাকি, যেমন সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রতি বছরই 2-3টা কোশ্চেন আসে, যেটা ফার্স্ট টাইমাররাও সময় দিতে না পারার কারণে অনেক সময় সেট আসতে হয়। সেকেন্ড টাইমাররা এটা অবশ্যই ক্যাপিটালাইজ করতে হবে। এখন থেকে আমরা যদি ভোকাবুলারি পড়তে থাকি, বিশেষ করে ইংলিশ ফর টুডে যে বইটা আছে ইন্টারের জন্য, এটা থেকে কিন্তু অনেক সময় ভোকাবুলারি আসে। এগুলো এখনই যদি আমরা এটার ভোকাবুলারি গুলো সলভ করতে শুরু করি, তাহলে আমাদের পরবর্তীতে আমরা এই 5 মার্কটা কোপ আপ করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবো। আর এছাড়াও গ্রামারের অনেক বেসিকে যদি আমাদের প্রবলেম থাকে, এই এক্সট্রা সময়টা আমরা এই ক্ষেত্রে কাজে লাগাতে পারি।
আচ্ছা, সো বর্ণকে ধন্যবাদ। বর্ণর কথাটা আমি আরেকটু এখানে যদি অ্যাড করি, ভাই একটু আগে আসেন, অথবা আপনি ফ্রেমে নাই তো। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমি বর্ণর কথাটা, যে ওর যে পয়েন্টটা ও মেইনলি ফোকাস করতে বলছে, আসে বললো যে ভাইয়া সেকেন্ড টাইমারদের একটা লেভারেজ থাকে। জিকে ইংলিশ কিন্তু তুমি একবার পড়তেছো না, তুমি পড়বা দুইবার, আগের বছর একবার, এই বছর একবার। তো ফার্স্ট টাইমারের যেখানে উইক পয়েন্ট, ওটাকে যদি তুমি তোমার স্ট্রেংথ বা স্ট্রং পয়েন্ট বানায় ফেলো, তোমার জন্য কিন্তু গেমটা কোপ আপ করা অনেক বেশি ইজি হয়ে যায়। তো আমি সাজেস্ট করবো যারা সেকেন্ড টাইমার আসো, তোমার তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো অনেকটা পড়া থাকে, তুমি পারলে জিকে ইংলিশে একটু ফোকাস দাও। আচ্ছা, এরপরে আমরা রাফি ভাইয়ের কাছে একটা কোশ্চেনে চলে যাবো। হ্যাঁ, এই যে আমরা মেডিকেলের জন্য দাগানো বই পড়ি বা ইম্পর্টেন্ট পার্ট, এইটা অ্যাকচুয়ালি মানে ফাইন্ড আউট করার ওয়েটা কি? হ্যাঁ, ভাইয়ারা বলে দেয়, বাট একজন সেকেন্ড টাইমারের জন্য এই ইম্পর্টেন্ট পার্টগুলো সে কিভাবে ফাইন্ড আউট করবে? আচ্ছা, এট ফার্স্ট যারা সেকেন্ড টাইমার, ওদেরকে এটা মাথায় রাখতে হবে হচ্ছে আমরা 5 মার্ক পিছায় আছি, ঠিক আছে? সবার আগে হচ্ছে আমাকে এটা মাথায় রাখতে হবে। তো এটা আসলে পিছায় যাওয়ার কিছু নাই। ধরো আমরা যখন রান নেই, তখন কিন্তু আমরা একটু পিছন থেকে রান নেই, যেন আমাদের এক্সেলারেশনটা ভালো হয়, ঠিক আছে? তো আমাকে এটা চিন্তা করতে হবে, অন্যরা যদি 80টা দাগায়, আমি অন্তত 85টা বা 90টা বা 95টা দাগায় আসবো। তো মাস্ট পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে? যে আমি পারি বা না পারি, আমাকে চান্সটা নিতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নেক্সট হচ্ছে, আমি যদি পড়ার কথা বলি, তাহলে পড়াশোনা মোটামুটি সবাই করে, তাহলে ডিফারেন্সটা হয় কোথায়? সবাই 8 ঘন্টা দিচ্ছে, কিন্তু দেখা যায় একজন এই 8 ঘন্টায় ভালো করে যায়, আরেকজন এই 8 ঘন্টায় তেমন কিছু আউটপুট দিতে পারে না। ডিফারেন্সটা কোথায়? সেটা হচ্ছে বুঝে পড়া, ঠিক আছে? তোমার আমি যদি বলি, আমার বইয়ের টোটাল জাস্ট আমি জিকে ইংলিশ বাদ দিলে 55টা চ্যাপ্টার। তো এই 55টা চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন পাবো কয়টা? আমার 75টা। এটা থেকে কিন্তু বোঝা যায় সব জায়গা থেকে প্রশ্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার একটা রক্ত অধ্যায়কে ভাগ করলেই আমি 4 বা 5 ভাগে ভাগ করতে পারবো। এরকম আরো বড় বড় চ্যাপ্টার আছে যেগুলোকে কিন্তু ভাগ করা সম্ভব, কিন্তু আলটিমেটলি দেখো আমার একটা চ্যাপ্টারের ভাগে পড়ে বড় জোর 2টা বা 3টা কোশ্চেন, যেটা অনেক বেশি যদিও আমি বলি, যদি গড় করি। তো তোমাকে আসলে বুঝতে হবে যে আমি কোন টপিকটাতে ফোকাস করব। যেই টপিকটাতে আমি ফোকাস করব, সেই টপিকটা আমি কিছু বাদ রাখবো না, যেটা হচ্ছে আমার মূল কথা। ক্লিয়ার? তো আমি যদি রিসেন্ট পরীক্ষাগুলো দেখি, তাহলে তোমার অনুশীলনী থেকে অনেক বেশি প্রশ্ন আসতেছে, যেটা আমি আগেরবার যখন লাইভ করছি, লাস্টের লেটেস্ট লাইভটা, আমি ওইটাও কিন্তু বলে দিছি, ঠিক আছে? এমনকি অনেকে আমাকে আলাদাভাবে নক দিয়ে বলছে যে ভাইয়া শেষ সপ্তাহে আপনার লাইভটা দেখছিলাম, অনুশীলনী পড়ছি, এটার জন্য আমার জন্য লাইফ সেভিং ছিল। তো কথা হচ্ছে, আমরা যেগুলো বলবো এগুলো আসলে তোমাকে ভালো করে শুনতে হবে। আমরা জানি তুমি অনেক ভাইয়ের কথা শুনবা, অনেক কিছু করবা, বাট অনেক কিছু না করে যে মেইনটুকু ধরা দরকার সেইটুকু ভালো করে ধরো। মেইনটুকু বেসিকটা ঠিক রেখে কি যতটা বাড়ানো যায়, বাট তোমরা বাড়ানোর চেষ্টা করো কিন্তু তোমার বেসিক ঠিক থাকে না, এটা কোনো ওয়ে না। আচ্ছা, তো যেটা বললাম, তোমার অনুশীলনীর প্রশ্নগুলো আগে সলভ করো। প্রিভিয়াস ইয়ারের মেডিকেল বা ডেন্টালের যে প্রশ্নগুলো আছে, সেগুলো একবারে তামাদামা করে ফেলো, যেন ওগুলা থেকে কিছু ভুল বা কোনো কিছু বাদ না যায়। আর সবসময় একটা কথা অনুশীলনীতে বলছি, যে অনুশীলনীতে যদি আমার বইয়ে অ্যান্সার ভুল থাকে, আমি কিছু দেখবো না, আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য ভুল অ্যান্সারটা দাগাই দিয়ে চলে আসবো। ওইখানে আমার কোনো ব্যাখ্যা করার কিছু নাই, আমার তো বোঝার কিছু নাই। একটা ম্যাথের অ্যান্সার ভুল আছে, ঠিক আছে, তুমি একাডেমিকের সময় ভুল করে বের করছো, নিজের মনে হয়েছে যে না ঠিক আছে, বই ভুল, আমি কারেক্ট, বাট এটা তোমার মেডিকেল অ্যাডমিশনে অ্যাটলিস্ট মেডিকেল আর ডেন্টালে দেখার কিছু নাই। তোমরা যারা ডেন্টাল দিছো সেকেন্ড টাইমার, ওরা একটা প্রশ্ন তোমরা ফেস করে আসছো যে বর্তনীর মূল রোধ কত। ক্লিয়ার? তো এবার একটা কোশ্চেন ছিল, বর্তনীর মূল রোধ কত? তো বর্তনী দেয়া ছিল না, মূল রোধটা কত ছিল না? এটা কিন্তু ইসাক স্যারের অনুশীলনীর প্রশ্ন। তো যেটা আমি বারবার বলতেছি, অনুশীলনীর প্রশ্নে আমি কোনো বাদ রাখবো না। এই অনুশীলনীর প্রশ্নের জন্য তোমার এনসিটিভির যতগুলা বই আছে, সবগুলার অনুশীলনীগুলা শেষ করে ফেলো। আর এখন কিন্তু বইয়ে ওয়ান লাইনার অ্যাড করা আছে, যে একটা চ্যাপ্টার তুমি পুরোটা পড়লা, পড়ার শেষে হচ্ছে 70টা বা 72টা লাইন সিঙ্গেল লিনিয়ার দেওয়া আছে। তো এগুলা কেন দেওয়া আছে? কারণ এগুলা কোথাও না কোথাও আসছে, অথবা কোথাও না কোথাও আসতে পারে। তো এই বছরের কথা যদি আমি বলি, বোটানিতে হচ্ছে তোমার কাজল ব্রাদার্স এর যে বইটা আছে, আমরা কেউই পড়ি না, বাট আমরা সাজেস্ট করি যে অনুশীলনীটা পড়ে রাখো। ওইটা থেকে তোমরা একটু মিলাই নিবা আমার কথা, যে প্রত্যেকটা লাইন, অর্থাৎ যেটা যেভাবে আসার কথা, ক্লিয়ার, একবারে ওইখান থেকেই ডাইরেক্ট কমন পড়ছে। তাহলে কোথা থেকে? অনুশীলনী থেকে। ঠিক আছে, তুমি বই পড়বা, বইয়ের লাইন মুখস্থ করবা, সেটা অবশ্যই করবা, কিন্তু ওই যে বললাম বেসিক বা একটা বেস তোমাকে রেডি করতে হবে। এই বেসটা হচ্ছে তোমার অনুশীলনী আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা, ঠিক আছে? দেন আমরা হচ্ছে ওই যে কোশ্চেন সলভ করলাম, সেটা থেকে আমি একটাকে প্রায়োরিটাইজ করব, যে আমার 10টা টপিক আছে, 10টা টপিকের মধ্যে 4টা টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসতেছে, বাকি 6টা থেকে আসতেছে না। এইখানে হচ্ছে তোমার ব্যাপারটা পুরা পার্সোনাল। তোমার যদি মনে হয় যে আমার শুধুমাত্র 4টা টপিক কমপ্লিট করার যোগ্যতা আছে, বাকি 6টা আমার যোগ্যতা নাই, সবার থাকবে না। আর সবার সেই যোগ্যতা নিয়ে মেডিকেল আসতে হবে এমন কিছু না। অনেকে দেখবা কম পড়ে অনেক ভালো করে যাচ্ছে, কারণটা কি? কারণ সে তার যতটুকু আছে সেইটুকুকে পারফেক্ট ভাবে ইউটিলাইজ করছে, ঠিক আছে? দ্যাটস দ্য মেইন পয়েন্ট। তো তোমার যদি 4টা টপিক
মনে হয় যে হ্যাঁ এগুলা থেকে বেশি প্রশ্ন আসতেছে আর তোমার এবিলিটি 4টা, তুমি 4টা শেষ করে দাও ভাই, বাকি 6টা নিয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। 4টা যখন শেষ হয়ে গেল তখন তুমি আগানোর চেষ্টা করো। কারণ আমরা যেভাবেই বলি না কেন দেখবা হচ্ছে তোমার মোটামুটি বায়োলজিতে 22 থেকে 24টা প্রশ্ন কিন্তু অলমোস্ট সবাই কমন পেয়ে যায়। তো এই কমন প্রশ্নগুলোর মধ্যে তোমার ভুল করা যাবে না। আর এগুলা যখন তুমি করে ফেলছো মানে আই এম রেডি ফর এই 24টা প্রশ্ন, তারপরে তুমি 6টার প্রিপারেশন নাও। বাট ওই 6টার প্রিপারেশন নিতে গিয়ে যদি তুমি 24টার প্রিপারেশন নষ্ট করে ফেলো, এই জায়গায় হচ্ছে তোমরা সবাই আটকাও, ঠিক আছে? সো এই কাজটা মেইনলি করা যাবে না। আচ্ছা, সো রাফি ভাইকে ধন্যবাদ। তো ভাইয়ার যে কথাটা সামারি হলো যে অনুশীলনের প্রশ্নে ফোকাস দিতে হবে এবং বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করার পরে আমাকে ইম্পর্টেন্ট টপিক ফাইন্ড আউট করতে হবে। এখন আমি ডিসাইড করব যে আদৌ আমি শুধু ইম্পর্টেন্টে ফোকাস করব নাকি আমি আরো এক্সট্রা দিকে যাব। ভাইয়ার কথার সাথে আমি একটু কিছু অ্যাড করতে যাচ্ছিলাম। তো ভাইয়া যেটা বললো যে তোমাদেরকে যে 55টা চ্যাপ্টার পড়ার কিন্তু মূল টপিক বা মূল বিষয়গুলো কিন্তু কম, অর্থাৎ এখানেও একটা বিষয় আছে তোমার কিন্তু পড়া কমায় আনার দক্ষতা তোমার থাকতে হবে, অর্থাৎ তোমার ছাঁটাই করার দক্ষতা থাকতে হবে। তুমি যদি একটা বায়োলজি একটা চ্যাপ্টারের ধরো 30 পেজ আছে, 30 পেজের A to Z সব লাইন পড়তে যাও তাহলে কিন্তু হবে না। তুমি ঘুরে ফিরে এখন সেকেন্ড টাইমার, তুমি এখন জানো কোন বক্স থেকে প্রশ্ন হয়, কোন ছক থেকে প্রশ্ন হয়, তোমার এরিয়া মার্কিং সম্পর্কে তোমার একটা আইডিয়া এখন অলরেডি হয়ে গেছে। সো ওই বক্সগুলা ওই জায়গাগুলো হচ্ছে বেশি করে পড়তে হবে এবং যেগুলো থেকে কখনো প্রশ্ন আসে নাই, বিগত 10 বছরের প্রশ্ন আসে নাই, ধরে নেওয়া যায় যে আরো 5 বছরও প্রশ্ন আসবে না। সো ওই জায়গাগুলা হচ্ছে যত সম্ভব কম দেখা, অর্থাৎ তোমার যদি এবিলিটি একদমই কম থাকে তুমি দেখবাই না। তোমার আগে হচ্ছে যে কথাটা বললো ভাইয়া যে তোমার 22টা বা 23টা প্রশ্ন আগে তুমি ঠিক রাখো, এরপর বাকি 6টা প্রিপারেশন তুমি আগাও, ঠিক আছে? সো এই জিনিসটা করবা। আর আরেকটা জিনিস যেটা এখানে অ্যাড করতে যাচ্ছি যে পড়া কমায় আনার ক্ষেত্রে আরেকটা ইফেক্টিভ একটা টিপস আছে। ধরো এই কথাটা হচ্ছে খুব ভালো করে বোঝানো যায় ভোকাবুলারির ক্ষেত্রে। ধরো তুমি একটা ইংরেজি ভোকাবুলারি পড়তেছো 10টা ওয়ার্ড, এখন তুমি যখন প্রথমবার পড়তেছো, প্রথমবার পড়ার সময় তুমি ধরো 10টাই নতুন, কিন্তু দ্বিতীয়বার রিভিশনের সময় দেখবা যে প্রথম 4টা বা 5টা হইলেও তোমার মনে আছে, 5টা পরে মনে নেই। তোমার কিন্তু অন্য একটা কালার দিয়ে ওই 5টাকে দাগায় ফেলা উচিত, যাতে তুমি পরের বার যখন টাইম কম থাকবে, যখন রিভিশন দিতে আসবা, তখন তুমি জাস্ট ওই 5টা পড়বা। এবং মজা হবে কি তুমি দেখবা কিনা জানো যে আবার যখন রিভিশন দিতে আসবা তখন দেখবা যে ওই 5টার মধ্যে মাত্র হয়তো 1টা বা 2টা মনে পড়তেছে না। তোমার এইভাবে পড়াটা কমায় আনতে হবে। সো আমরা সেকেন্ড টাইমের ক্ষেত্রে যেটা করি যে এক্সট্রা ইনফরমেশন পড়ো, আরো এই পড়ো, তোমার মনে হয় গ্যাপ ছিল, অর্থাৎ তুমি হচ্ছে আর্টিফিশিয়াল গ্যাপ খোঁজা শুরু করো। মানে সেকেন্ড টাইমাররা হচ্ছে কি আমাকে বারবার প্রশ্ন করে, ভাইয়া আবুল হাসান স্যার তো বই পড়ছে, এখন আরেকটা বই বলেন যেটা আমি পড়বো। দরকারই তো না, দরকারই তো না, তুমি যে বই পড়ছো ঠিক আছে ওই বই পড়ে। ইভেন নতুন এডিশনে বইয়ের ক্ষেত্রে একটা অ্যাডভাইস হচ্ছে কি তুমি নতুন এডিশনে বইটা দেখো যে কি লাইন অ্যাড হইছে, তুমি পড়ো তোমার পুরো এডিশন, কারণ তোমার আগে মেমোরিটা তোমার মাথার মধ্যে সেট আপ। সো তুমি যতবার ওই বই থেকে রিভিশন দিবা অ্যাকচুয়ালি তোমার পড়াটা কিন্তু তত বেশি স্ট্রং হবে, ঠিক আছে? এবং এর পাশাপাশি অবশ্যই যেটা ভাইয়া কথা বলছে যে অনুশীলনী সলভ করতে হবে, এটা মাস্ট। কারণ এই যে বিগত 2-3 বছরে অনুশীলনী থেকে প্রশ্ন আসার মানে অনেক অনেক বেশি আসছে। সো তুমি যদি না বুঝে অনুশীলনী মুখস্থ দাগায় দাও, তারপর অনেক সময় তোমার চান্সটা হয়ে যাবে, তোমার আসলে লাগবে কি চান্সটা, তাই তো? আচ্ছা, এখন আমরা তামিমের কাছে চলে আসি। তামিম, তুমি সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে কি বলবা? আচ্ছা, আমি যদি সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, তোমাদের ক্লাস থেকেও বেশি বেশি এক্সাম দেওয়া উচিত, মানে এক্সাম ওরিয়েন্টেড হওয়া উচিত। কারণ হচ্ছে যে দেখো তোমরা এইচএসসি 2 বছর কিংবা হচ্ছে ফার্স্ট টাইম অ্যাডমিশন টেস্ট ফেস করেছো, তার মানে তোমাদের বেসিক কনসেপ্টটাকে ধরে নেওয়া যায় যে আছে, যদি আমি বলি যে হার্টের স্ট্রাকচার গঠন বা হচ্ছে বৃক্কের গঠন, এইসব বেসিক আইডিয়াটুকু তোমাদের আছে। কিন্তু এখন তোমাদের বেশি বেশি পরীক্ষা দিতে হবে, কারণ হচ্ছে যে বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আসলে কোন টপিক থেকে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে মেডিকেলে বারবার কোয়েশ্চেন আসতেছে। আর তাছাড়া পরীক্ষার হলে আমাদের একটা নার্ভাসনেস কাজ করে, তো বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই নার্ভাসনেসটা আসলে অনেকাংশেই কমে যায়। তো সেই জন্যই আমাদের কোর্সে প্রায় 200+ এক্সাম রাখা হয়েছে। আর তাছাড়া ওই যেটা বললাম যে বেশি বেশি এক্সাম দেওয়ার মাধ্যমে তোমরা বুঝতে পারবে হচ্ছে যে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর তুমি তোমার উইক পয়েন্টগুলো সহজে আইডেন্টিফাই করতে পারবে এবং ওই উইক পয়েন্ট পরে ভালো করে ফোকাস করতে পারবে, ওই উইক পয়েন্ট নিয়ে ভালো করে কাজ করতে পারবে। আচ্ছা, তামিমকে ধন্যবাদ। তামিমের এখানে একটা পয়েন্ট একটু দেখো, ও বলছে যে ক্লাস লাগে না, অ্যাকচুয়ালি এক্সাম লাগে। এটা যে শুধুমাত্র সেকেন্ড টাইম না, ফার্স্ট টাইমের ক্ষেত্রে ভাই আমরা এগ্রি করি। আসলে মানে অ্যাকচুয়ালি এখন তো বসে বসে রুই মাছের কোন দিক দিয়ে রক্ত যায়, হৃৎপিণ্ডের কোন দিক দিয়ে রক্ত যায়, এই জিনিস ভাইয়া কোন দিন মেডিকেলে যায় সিপিআর দিছে ওয়ার্ডে, এটা তো আমার জানা দরকার নাই। এটা আমার কিন্তু ক্লাসের মধ্যে আসবে না, এটা আমি ফার্স্ট টাইমে অলরেডি একবার শুনছি। বাট সেকেন্ড টাইমার হিসেবে আমার কি দরকার, যে আমি কি পারি না, কি ভুলে যাচ্ছি, এক্সাম দাও, আরো বেশি এক্সাম দাও।
যত এক্সাম দিব ভুল পাবো, ওই ভুলগুলোর দিকে আরো বেশি ফোকাস করতে হবে। এবং আরেকটা পয়েন্ট আমি এখানে অ্যাড করি, আজকে আমরা এখানে টোটাল যেই 5 জন আছি কোর্সে, আরো ইনস্ট্রাক্টর টোটাল মিলাই সম্ভবত 10 জন বা 12 জনের মতো আছে সেকেন্ড টাইমার সহ। তো এই বছর আমরা একটা নতুন ফিচার অ্যাড করছি, গাইডলাইন ইনস্ট্রাক্টর। সো আজকে লঞ্চিং লাইফটা অ্যাকচুয়ালি আমরা কোর্স নিয়ে কিন্তু কোনো কথা বলতেছি না, আমরা তোমাদেরকে এইটা বলছি যে সেকেন্ড টাইমে কি করবা কি করবা না। তোমার কিন্তু সেকেন্ড টাইমের হিসেবে ক্লাসের চেয়ে বেশি দরকার হলো ভাই গাইডলাইন, যে ভাই কোন ছকটা পড়বো, স্নায়ুর ছকটা পড়বো, আচ্ছা স্নায়ুর ছকে ভাই এই স্নায়ুটাকে বাদ দেওয়া যায়, হাড্ডির কোনগুলা মনে রাখবো, হাড্ডির কোন হাড্ডির গঠনটা মনে রাখবো, হ্যাঁ কিভাবে মনে রাখবো, কোন ছন্দ দিয়ে মনে রাখবো, ফিজিক্সের কি এই ছকটা লাগে ভাই, কোন বৈশিষ্ট্যগুলা পড়বো, কেমিস্ট্রি কি হাজারি লাগের ওই যে ভালো মোটামুটি ভালো খারাপ ওই পিপিএম বিএ, তারপর হলো ওই টিএসপি যে সব ওই ছক এখন পড়বো কিনা, কোশ্চেন তো ওখান থেকে আসছে। তো ওভারঅল তোমার দরকার গাইডলাইন। তো এই বছর আমরা কোর্সে যেটা অ্যাড করছি সেটা হলো আমরা কয়েকজন সেকেন্ড টাইমারকে কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে অ্যাড করছি। তারা ক্লাস নেবে না, ক্লাস আমাদের এই ভাইয়ারাই নিবে, বাট তারা গাইডলাইন ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে, যে তোমাদের মনের যে বেসিক কোশ্চেন গুলো থাকবে, এইটা পড়বো ওইটা পড়বো এইটা কেমনে ওইটা কেমনে, এই কোশ্চেন গুলোর অ্যান্সার তারা প্রাইভেট গ্রুপে দিবে, হ্যাঁ সার্বক্ষণিক মনিটরিং করবে, এবং আমরাও তো গ্রুপে থাকবো। আর কোর্সে টোটাল এক্সাম আছে 200+, ও যেটা বললো এক্সামগুলো আমরা সবাই মিলে বানাইছি নতুন করে এক্সাম, যাতে তুমি যত বেশি পারো এক্সাম দেবে। এবং সামনে আমরা রাশেদ ভাই যেই কোর্সের মেইন ইনস্ট্রাক্টর রাশেদ ভাইয়ের এক্সামগুলো আমরা অ্যাড করে দিব সামনে। এবং তোমার এই 7 থেকে 8 মাসের মানে টোটাল তো মনে হয় প্রায় অ্যারাউন্ড 8 মাসের মতো টাইম তুমি পাবা। 8 মাসের জন্য আমরা তোমাকে চার্জ করবো মাত্র 750 টাকা। তো এই 750 তার মানে কি তুমি মাসে 100 টাকাও দিচ্ছ না, প্লাস তোমার টোটাল ওভারঅল প্রিপারেশন হয়ে যাচ্ছে। তো সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমরা ফিটা কম রাখছি। কেন রাখছি? কারণ এজ এ সেকেন্ড টাইমার কিন্তু বাসায় যে আসলে টাকা চাওয়া যায় না, যে আসলে আবার 20,000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হবো, এটা আসলে হয়ে ওঠে না, নিজেরও মুখ থাকে না, ফ্যামিলিও দিতে চায় না। তো আমরা এমন একটা কোর্স ফি রাখছি যেটা তোমার জন্য অ্যাফোর্ডেবল। তো সবাই আচ্ছা একটা কোশ্চেন আসছে যে মেইন বই প্লাস উন্মেষ গাইড এটা কি প্রিপারেশনের জন্য ইনাফ? এটার উত্তর কে দিতে চান ভাই, আপনি বলবেন? আচ্ছা, মেইন বইয়ের সাথে উন্মেষ গাইড, এখন দেখো মেইন কথা আমি যেটা বললাম যে এই মেইন বইয়ের যে থিওরিটা বা রেটিনার বই বা উদ্ভাসের বই উন্মেষের বই যেটাই বলো না কেন, এই থিওরিটা অ্যাকচুয়ালি 3 বছর আগের। ক্লিয়ার? এই জিনিসটা মোটামুটি এখন কিন্তু পার হয়ে আসছে। তো এখন তোমাকে আসলে প্রায়োরিটি সবসময় দিতে হবে অনুশীলনের প্রশ্ন। তো ওই যে খুচরা ইনফরমেশন গুলো তুমি কি কেন ওই বইটা পড়বা বলো? উদ্ভাস বা রেটিনার বইটা তুমি পড়তেছো হচ্ছে আমি একটা বই পড়তেছি আজমল স্যার অথবা হাসান স্যারের, এটার সাথে অন্য সব বইয়ের ইনফরমেশন গিলে ফেলার জন্য হচ্ছে আমি উদ্ভাস উন্মেষ বা রেটিনার বইটা পড়তেছি, ডাইজেস্ট আমি পড়তেছি। আমি পার্সোনালি পড়ছি কারণ সেই সময় কিন্তু এই জিনিসটা ছিল না। বাট এখন দেখো ওই এক্সট্রা ইনফরমেশন বা এক্সট্রা বই পড়ার চেয়ে বারবার যেটা বললাম তোমার এক্সট্রা অনুশীলনী পড়া অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। তো এখন তুমি যেই কোচিং এর বই পড়ো না কেন, তুমি এই এক্সট্রা ইনফরমেশন গুলা কভার করার আগে বইয়ের অনুশীলনী গুলা কভার করে ফেলো। ক্লিয়ার? এই কথাগুলা তোমাকে হয়তো সবাই বলবে অথবা কেউ বলবে না, তুমি শুনবা কিনা শুনবা না আমি জানি না, বাট যখন তুমি ফার্স্ট টাইমে পার করে আসছো, এখন সেকেন্ড টাইম কথাগুলো আমার কথাগুলো শুনে যদি বইগুলো একটু উল্টাও, তখন আফসোস হবে যে আরে ভাইয়ের কথা তখন কেন শুনি নাই, ঠিক আছে, বা এরকম যারা বলছিল তখন কেন শুনি নাই। তো রিসেন্ট গত 3 বছরের প্যাটার্নটা কিন্তু এটাই, আমরা কোশ্চেন ঘাটি, আমরা নিজেরা পড়ছি, আমরা সব বই দেখছি, তো দেখি কোশ্চেন ঘেটেই কিন্তু আমরা এটা বলি যে এখন তোমার টার্গেট মেইনলি হচ্ছে একটা বই ফোকাস করে অনুশীলনীকে টার্গেট করা। আমরা যখন পড়ছি মানে যেমন সামিও যখন পড়ছে, আমি যখন পড়ছি, আমরা তখন অনুশীলনী এত টার্গেট করতাম না। ক্লিয়ার? সেই সময় অনুশীলনীর থিওরি ছিল হচ্ছে হাজারি স্যার আর একটা হচ্ছে ইসাক স্যার। বায়োলজি তোমার কখনোই অনুশীলনী থেকে আসতো না। বাট রিসেন্ট কয়েকটা বছর যেমন আমি 18, 19 তারপর হচ্ছে 20, 21 এই যে এই বছরগুলো, এখন দেখো আজিবুর স্যারের অনুশীলনী থেকে প্রশ্ন হচ্ছে, কাজল স্যার কাজল ব্রাদার্সের যে বইটা আছে অনুশীলনী থেকে প্রশ্ন হচ্ছে। এই অনুশীলনী থেকে প্রশ্ন ভাইয়া যখন আমরা পরীক্ষা দিছি 17 বা 18তে, তখন এটা ছিল না। সো আমাদের জন্য যে গাইডলাইনটা ছিল বা আমরা যে গাইডলাইনটা ফলো করে আসছি, এই গাইডলাইনটা কিন্তু আমরা এখন আর প্রেফার করি না। তো তোমরা যে কথাটা বলতেছো সেটা হচ্ছে সেই গাইডলাইনের কথা, অর্থাৎ 17, 18 সালের জন্য জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। বাট হ্যাঁ, তুমি যদি পড়তে চাও এটা কনফিডেন্সের জন্য দরকার, যে হ্যাঁ আমি তো এই বইটা পড়ে ফেলছি, এর মানে যত খুচরা ইনফরমেশনগুলো আমার জানা দরকার ছিল আমি জানি। ক্লিয়ার? এটা তোমার যদি কনফিডেন্সের জন্য হয় সেটা হচ্ছে বেটার। 100টা লাইনের মধ্যে যদি 3টা পড়ো, 4টা মুখস্থ রাখতে পারো, 5টা মুখস্থ রাখতে পারো, হইলো, কনফিডেন্স হইলো। কিন্তু তোমার পরীক্ষায় বসতে হবে। ক্লিয়ার? তোমার মেইনলি হচ্ছে পরীক্ষায় অ্যানসার করতে হবে। সেটার জন্য মেইন বইয়ের সাথে আমি এখন বারবার সবাইকে প্রেফার করব যে তোমরা অনুশীলনী খুব ভালোভাবে ফোকাস করো। এটার চেয়ে বড়, এটার চেয়ে বেটার কোনো সাজেশন তুমি পাবে না। এখানে আমি একটু অ্যাড করি, তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই মানে অবশ্যই ভাইয়ের কথা আমি এগ্রি করি। আরেকটা কথা এখানে আমি অ্যাড করবো, সেটা হচ্ছে তুমি যদি তারপর স্টিল তুমি আরেকটা বই পড়তে চাও, সেখান থেকে
তুমি যদি বেস্ট আউটপুটটা সবচেয়ে কম সময়ে নিতে চাও তাহলে একটা কাজ করবা, ধরো যেই ধরনের ইনফরমেশনটা বইয়ে নাই গ্যাদারিং করা, ধরো সবগুলো একসাথে অপর নাম দেওয়া আছে, তারপর ধরো সবগুলো একটা সংখ্যাগত তথ্য আছে আমি এখান থেকে পড়ে ফেলতে পারছি, যেমন আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালিসিস মেগাবুক, এখানে কিন্তু এই কাজটাই করা হয়েছে, ঠিক আছে। সো তুমি যে কোনো একটা সহকারী বই নাও না কেন, তুমি যদি এমন তথ্যই সেখান থেকে পড়বা যেটা তোমার মূল বইয়ে গোছানো ছিল না, সো তুমি সেই জিনিসটা একটু এখান থেকে পড়ে নিবা। আর ধরো তুমি এখন এক্সট্রা ইনফরমেশনের যে বিষয়টা, ধরো একটা মানে স্কিম থ্রো করলা, করার পরে দেখলা যে এই পেজের মধ্যে জাস্ট একটা লাইন এক্সট্রা ইনফরমেশন ছিল, জাস্ট তুমি ওইটা পড়বা। যেগুলো বই থেকে বইয়ে পড়ে আসছো একই জিনিস এখানে আবার রিপিট করার কোনো দরকার নাই। আচ্ছা, এখানে আমি সামিউলকে মাঝখানে আটকাই দিয়ে একটা কথা বলবো। একজন কমেন্ট করছে যে ভাইয়া সব বইয়ের অনুশীলনীর এমসিকিউ গুলো একসাথে পিডিএফ দিলে হয়। আমাদের মেডিকেল অ্যানালিসিস বইতে অলরেডি অ্যাড করা আছে, ঠিক আছে। মেডিকেল অ্যানালিসিস যে বইটা, এটা কোর্সের ম্যাটেরিয়ালস হিসেবে আছে, এটা সামিউল আমি আরো কয়েকজন মিলে লিখছি, ওখানে তুমি অলরেডি সব পাওয়া যাবা, তোমরা কোর্সের মধ্যেও পাবো, চাইলে নতুন করে বইটা অর্ডার দিতে পারো। আচ্ছা, একজন বলছে যে ইংলিশ ভোকাবুলারি কিভাবে পড়া উচিত, এটা আমরা আবার তোমার কাছে চলে যাব। ইংলিশ ভোকাবুলারি কেমনে পড়বো? ইংলিশ ভোকাবুলারির ক্ষেত্রে গত কিছু বছর ধরে আমরা দেখছি যে ইংলিশ ফর টুডে এই বইটা থেকে বেশ কিছু ভোকাবুলারি আসছে। যেমন আমি আমার কলেজের ক্ষেত্রে বলতে পারি, যেমন নটর ডেম কলেজে ইংলিশ ফর টুডে বইটা প্রথম থেকে খুব বেশি প্রায়োরিটাইজ করা হয়। এজন্য আমার যে সুবিধাটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে আমি দেখছি যে কয়টা ভোকাবুলারি আসছে সবকিছুই কিন্তু ইংলিশ ফর টুডে বই থেকে। এজন্য তোমরা এখন যেটা করতে পারো যে ইংলিশ ফর টুডে বইয়ের জন্য অনেকগুলো গাইড কিনতে পাওয়া যায়, যেমন পাঞ্জেরি বা অন্যান্য কোম্পানির। এই গাইড থেকে অধ্যায়ের গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিম গুলো দেওয়া থাকে, এগুলো যদি আমরা ভোকাবুলারি পড়ে ফেলি কিন্তু আমাদের কিন্তু অনেকটাই কভার হয়ে যায়। কেন ইদানিং কালে এই ইংলিশ ফর টুডে বই থেকে আসা অনেক বেশি শুরু হয়েছে। আরেকটা কাজ করতে পারি যে আমরা ঢাবিতে বা ইভেন মেডিকেলের প্রিভিয়াস কোশ্চেন গুলো, এগুলো যদি খুব ভালোভাবে অ্যানালাইসিস করি, অনেক সময় দেখা যায় এগুলো থেকে রিপিটেড কোশ্চেন আসে। ঢাবি ঘনিটেড ইংলিশ কোশ্চেন, ঢাবি কোয়ানিটেড কোশ্চেন, এগুলো যদি আমরা সলভ করে যাই তাহলে ভোকাবুলারির জন্য অনেকটা ভালো হয়। আর বিসিএস এ কোশ্চেনও পড়তে পারি, এটা খুবই ভালো। আচ্ছা, এখানে আমি বলি ও তো আসলে আমাদের বইটা প্রমোট করলো না, দুঃখিত। আমাদের কিন্তু এইচএসসি ইংলিশ বইটার একটা সিনোনিম অ্যান্টোনিমের উপরে একটা বই আছে, কিউএনএ টেক্সচুয়াল ডিকশনারি। তো তুমি ওই বইটাও অর্ডার দিতে পারো, আমাদের কিউএনএ পাবলিকেশনের ওয়েবসাইটে পাবো, ওখানে আমরা সবগুলা বইয়ের ওয়ার্ড মিনিং, সেগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম তোমাকে দিয়ে দিছি। আচ্ছা, এরপরে একজন একটা কোশ্চেন করছে, এটার উত্তর আমি দিব যে ভাইয়া রয়্যাল গাইড নাকি মেরিট্রিক্স। এখানে আসলে ডিপেন্ড করে, আমি বলি তুমি কোন গাইড পড়বা, দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। 90% গাইড সেম। আমাদের মেডিকেল অ্যানালিসিস খুলো, পাশে রয়্যাল গাইড ফেলাও, তার পাশে মেরিট্রিক্স ফেলাও, প্রত্যেকেরই এক একটা টার্গেট আছে। যেমন রয়্যাল গাইড এক ধরন ভাবে লেখা আছে, তারা হলো কোশ্চেন অ্যান্সার করে এবং ওটার মধ্যে এক্সট্রা ইনফোগুলো দেয়, মানে উত্তরটার ব্যাখ্যা হিসাবে রয়্যাল গাইড এই সিস্টেমে লেখা। মেডিট্রিক্সে সব ইম্পর্টেন্ট বিভিন্ন রাইটারের তথ্য একসাথে করে। আর আমরা মেডিকেল অ্যানালিসিসে কি করি, আমরা ইনফো গ্যাদারিং করি, যে একই টাইপের ইনফো একসাথে করি। তো এখন কোন গাইড বেস্ট এটা কখনো বলা যাবে না, কোনটা তোমার সাথে খাপ খায়, কোনটা তোমার জন্য পারফেক্ট, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এটা হলো বেস্ট। আচ্ছা, এখন আমি লাস্টের দিকে আসলে সেকেন্ড টাইম নিয়ে কিছু কথা বলে দিয়ে আমরা হয়তোবা শেষ করব। আমি সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা আসলে একটা জিনিস দেখছি না যে সেকেন্ড টাইমাররা যারা চান্স পায় বেশিরভাগই কোথাও না কোথাও ভর্তি থাকে, প্রাইভেটে হোক, পাবলিকে হোক, ন্যাশনালে হোক, মেডিকেলে হোক, যে কোনো জায়গায়। তো সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে একটা কথা, তুমি সেকেন্ড টাইম করো, কোনো আমাদের সমস্যা নাই, বাট কোন এক জায়গায় ভর্তি থাকো, এটা আমার প্রথম উপদেশ। কনফিডেন্সটা বিল্ড আপ থাকে, তখন মনে করো পরীক্ষার আগে পাগল পাগল লাগে না যে হ্যাঁ চান্স না পেলে কি হবে, কারণ তুমি জানো চান্স না পেলে তুমি আরেক জায়গায় পড়তে পারবা, যে কোনো জায়গায়, ন্যাশনাল হোক, তোমার যে কোনো পাবলিকের সর্বশেষ সাবজেক্টটা হোক না কেন, তুমি ভর্তি থাকো। আর দুই নাম্বার যেটা কথা বলবো, যে এই যে সেকেন্ড টাইমের যে একটা পাগলা কি পড়বো, কেন পড়বো, কোথায় পড়বো, মানে খুব তাড়াহুড়া, ঠিক আছে। তোমার তো এখন তাড়াহুড়া করে লাভ নাই, তুমি তো বইরা বেটা, তুমি অলরেডি তোমার হাতে অলরেডি তুমি 1-2 বছর পড়ছো, তোমার সামনে 7 মাস টাইম বা 8 মাস নিয়ারলি। তো তুমি যদি এখন থেকে চিন্তা করো আজকে থেকে আমি খুব ভালো ছাত্র হয়ে যাব, 17 ঘন্টা পড়াশোনা করবো, হবে না। তোমাকে মেইন টানটা দিতে হবে কখন, যখন 22 ব্যাচ অ্যাডমিশনে ঢুকবে, যখন মূল অ্যাডমিশন সিজন, তোমার অ্যাডমিশন সিজন শুরু হবে, তখন তুমি 17 ঘন্টা পড়বা, 18 ঘন্টা পড়বা। তুমি যদি এখনই কুত্তা মারা টান দেওয়া শুরু করো, তখন যা মনে হবে এটা তো পড়ছি, এটা দেখছি, অনেক পড়ছে, আর ভালো লাগে না ভাই, পরে পড়বো, তো তখন যে এনার্জি কিন্তু থাকবে না। এই জন্য সেকেন্ড টাইমের গ্রাফটা হওয়া উচিত এই যে এরকম ধীরে ধীরে বাড়বে, যখন 22-এর অ্যাডমিশন আসবে তখন পিক পারফরমেন্সে যাবে। এবং আমাদের কোর্সটা আমরা এইভাবে সাজিয়েছি যে শুরুর দিকে আমরা সপ্তাহে মাত্র একটা করে লাইভ ক্লাস দিছি, যাতে তুমি জাস্ট ফ্লোটাতে থাকো। যত অ্যাডমিশন আগাবে তত লাইভ ক্লাসের সংখ্যা বাড়বে, তত এক্সামের সংখ্যা বাড়বে। তো আমাদের কোর্সের ফাইনাল সামারি কি, 200+ এক্সাম, ইনস্ট্রাক্টর প্যানেল, গাইডার ইনস্ট্রাক্টর, কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস, 37-এর বেশি লাইভ ক্লাস, 35-এর বেশি রেকর্ডেড ক্লাস, এরকম ডিজিটাল বোর্ডে নেওয়া,
আর এত সব কিছু 7 থেকে 8 মাস মাত্র 750 টাকায়। তো যারা যারা কোর্সে এনরোল করতে চাও এই ভিডিওর সাথেও এনরোল লিংক পাওয়া যাবে, এছাড়াও এজ কোর্স ফেসবুক পেজে মেসেজ দিতে পারো, এছাড়াও চ্যানেলে সব জায়গায় আমাদের লিংক পাওয়া যাবে। তো সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে এইটুকুই ছিল আমাদের জন্য। সবাইকে লাইভটা মনোযোগ দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।